দর্শক মণ্ডলী কেমন আছেন? সবাইকে স্বাগত জানাচ্ছি মাই হেলথ থেকে। আমি ডাক্তার সাকলাইন রাসেল। দর্শক, আপনারা জেনে গেছেন আমরা আজকে কথা বলতে চাই ত্বকের সমস্যা নিয়ে। আর এই বিষয়ে কথা বলার জন্য দেশের একজন অত্যন্ত জনপ্রিয় একজন চিকিৎসক, যিনি দীর্ঘদিন ধরে ত্বকের যে সমস্যাগুলো আছে সেসব বিষয়ে চিকিৎসা দিয়ে ইতিমধ্যে বেশ সুনাম অর্জন করেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চর্মরোগ বিভাগ যেটি আছে সেটির প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার এম এন হুদা এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত আছেন। স্যার, কেমন আছেন আপনি? ভালো স্যার, আসলে আমরা দর্শকদের কথা দিয়েছি আজকে ত্বকের নানা সমস্যা নিয়ে কথা বলতে চাই, যদিও সময় সংক্ষিপ্ত থাকবে, তারপর আমরা একাধিক সমস্যা নিয়ে কথা বলতে চাই। শুরুতে স্যার আমরা যে বিষয়টি জানতে চাই, যে এখনকার যে সিজনটা পড়েছে, কিছুটা গরম কিছুটা বৃষ্টি চলছে, এই সময় ত্বকের সাধারণত কী কী সমস্যা হয়ে থাকে? এ সময় তো এখন তো বর্ষাকাল, কিন্তু আমাদের এখানে তো প্রচুর গরম। এখন একটু বৃষ্টি হলে একটু ঠান্ডা হয়, বেশিরভাগ সময় গরম থাকে। বাতাসের আর্দ্রতা বেশি, জলীয় বাষ্প বেশি থাকার ফলে যার জন্যে ঘাম হয় মানুষের বেশি, যার জন্য এই সময়টা বেশিরভাগ ক্ষেত্রে ফাঙ্গাল ইনফেকশনগুলো বেশি হয়। ফাঙ্গাল ইনফেকশন বলতে সাধারণ মানুষ যেটাকে দাঁত বলে সেটাই মূলত বেশি হয়। এছাড়াও দাঁত ছাড়াও অন্য অন্য ফাঙ্গাল ইনফেকশন, যেমন আমরা ভার্সিকুলার, টেনিয়া ভার্সিকুলার, সাধারণ মানুষ যেটাকে বলে সোদ, কেউ বলে স্যাল, কেউ বলে সুলি, এটা প্রচুর হয় এইসব জায়গায়। তো যদিও এটা অ্যাসিমটোমেটিক, কোনো প্রবলেম করে না, কিন্তু ফাঙ্গাল ইনফেকশন যেগুলো অন্য অন্য হয়, যেমন শরীরে যেগুলো হয়, তারপরে কুচকিতে হয়, আঙুলের ফাঁকে টাকে হয়, এইসব যেসব হয় এই সময়টা খুব বেশি হয়। কারণ এইসব দুটো কারণে বেশি হয়। একটা হলো ঘাম বেশি হয় মানুষের, আর একটা হলো যে এই সময় বর্ষাকালে মানুষ বিশেষ করে গ্রাম বাংলার মানুষ পানি বেশি ইউজ করে, পানিতে ভেজা থাকলে ফাঙ্গাল ইনফেকশন বেশি হয়। আর গরমে ঘামটাও তো একটা কারণ। এই দুটা কারণে মূলত ফাঙ্গাল ইনফেকশন বেশি হয়। তো ফাঙ্গাল ইনফেকশন রিমুভ করার জন্য তো এখন প্রচুর অ্যান্টিফাঙ্গাল ড্রাগ পাওয়া যায়, সিস্টেমিকও পাওয়া যায়, খাওয়ার এবং লাগানোর কিছু অ্যান্টিফাঙ্গাল ড্রাগ পাওয়া যায়। সেগুলো ডাক্তারের কাছে গেলে আমরা দিব, আমরা আজকে মাই হেলথে তাদেরকে দিই না। আমি ছোট ছোট কিছু টিপস আজকে আপনার কাছে নিতে চাই স্যার, কারণ আপনাকে পেয়েছি আমরা চাই যে আপনার ভিতরে যা আছে মোটামুটি সব বের করে আনতে। আচ্ছা, ঠিক আছে। ঘামের কথা বলেন, অনেকের পা এবং হাত বেশি ঘামে, বিশেষ করে পরীক্ষার হলে ঢোকার আগে বেশি ঘামে, কিংবা কাজ করতে গেলে বেশি ঘামে, তাতে দেখা যায় যে তার মোজা কিংবা পরিধেয় বস্ত্র অনেক গন্ধ হয়ে যাচ্ছে। কি করণীয়? এটাকে আমরা বলি হাইপার হাইড্রোসিস। অনেকের পুরা শরীর ঘামে, সেটা একটা জেনারেলাইজড। আর একটা হলো যে হাত পা ঘামে শুধু, এটা হলো আমরা বলি পালমোপ্লান্টার হাইপারহাইড্রোসিস। এগুলোর কারণ বোঝা খুব মুশকিল। বেশিরভাগ ক্ষেত্রে আমরা কোনো কারণ খুঁজে পাই না, তবে এটা টেনশন ওরিয়েন্টেড প্রবলেম। যারা খুব টেন্স থাকে তাদের হয়। যেমন দেখবেন যে অল্প বয়সের ছেলেমেয়েরা পরীক্ষার সময় গেলে হাত ঘামা শুরু করে, পরীক্ষার টেনশন, তারপর নতুন একটা জায়গায় গেল, হাত ঘামা শুরু হয়ে গেল। একই ছেলে বা মেয়ে যখন টিভির সামনে বসে টিভি দেখে, সুন্দর প্রোগ্রাম দেখে, তখন কিন্তু হাত পা ঘামে না। আবার এই বুঝি হাত ঘামা শুরু হলো, এই টেনশনে তো হাত ঘামে, এটার জন্য হাত ঘামে। তারপর যখন সে ঘুমিয়ে থাকে তখন কিন্তু হাত ঘামে না। আচ্ছা আচ্ছা। তো এটা বেশিরভাগ ক্ষেত্রে টেনশন ওরিয়েন্টেড প্রবলেম। তাছাড়াও কিছু কিছু কারণে হাত বেশি ঘামতে পারে, যেমন ফ্যামিলি হিস্ট্রি থাকতে পারে। অনেকে দেখা যায় যে ফ্যামিলিতে বাবা মেয়ের একজনের আছে, ছেলে মেয়েদের এটা হচ্ছে। তারপরে আরেকটা কারণ হতে পারে যে কিছু হরমোনের ইমব্যালেন্সের জন্য হতে পারে, বিশেষ করে থাইরয়েড হরমোন বেশি হওয়ার জন্য হতে পারে, হাইপার বা হাই যেটাই হোক, এটার জন্য কিন্তু হতে পারে। এছাড়া আরও কিছু কিছু অসুখ বিসুখ আছে, যেমন যারা বিভিন্ন রকমের অসুখ বিসুখে ভোগে, বিশেষ করে নিউরোলজিক্যাল যেগুলো প্রবলেম আছে, এগুলো কারণে হয়। মানে সেক্ষেত্রে করণীয়গুলো কি? বিশেষ করে করণীয়গুলো, আমরা প্রথমে কিছু মেডিসিন আছে যেটাতে আমরা পেশেন্টকে একটু টেনশন ফ্রি থাকতে চেষ্টা করি। আর তার যে নার্ভের যে মানে হাইপার অ্যাক্টিভিটি যে হয়, যার জন্য হাত পা ঘামে, এটা একটু সাপ্রেস করার জন্য আমরা কিছু মেডিসিন দিই, যেটা তাকে একটু মেন্টালি সাপ্রেস করে, তাতে তার ঘুমটা ভালো হয়, টেনশন ফ্রি থাকে, তখন কমে যায় অনেক সময়, বেশিরভাগ ক্ষেত্রে। এই যে অনেক যে স্মার্ট ব্যক্তিরাও দেখা যাচ্ছে যে জুতা খোলার পরে আর গন্ধে থাকা যাচ্ছে না, তাদের জন্য কি টিপস আছে? ওইটা গন্ধে থাকা যাচ্ছে না, এটা আবার অন্য জিনিস। সেটা হলো এটা ক্রোম হাইড্রোসিস একটা টার্ম আছে, ব্রোম হাইড্রোসিস একটা টার্ম আছে। ক্রোম হাইড্রোসিস মানে হলো যেটাতে মানে দেখবেন যে ঘামে কালার হয়ে যায় শরীরে, কারো হলুদ রং হয়ে যায়, কাপড় একদিন পরলে হলুদ হয়ে যায়, এটা একটা। আর ব্রোমাইটোসিস হচ্ছে দুর্গন্ধ হয় গামে। এটার কারণও খুব ডিফিকাল্ট, এগুলো আমরাও বুঝি না অনেক। এটার রহস্য এখনও পুরোপুরি আবিষ্কৃত হয়নি, এটা নিয়ে অনেক রিসার্চ হচ্ছে। তবে আমরা যে কথাগুলো বলি, এটার সাধারণত যাদের হয়, ঘাম যাদের বেশি হয়, দেখা গেছে বেশিরভাগ মানুষ যাদের স্বাস্থ্য একটু ভালো, আইদার ডায়াবেটিক, ভালো মতে খারাপ আর কি, যাদের ওজন বেশি, স্বাস্থ্য ভালো মানে মোটাসোটা আর কি, তারপর হাইপার টেনশন আছে কিংবা ডায়াবেটিস আছে। স্যার, আমার প্রোডিউসার টেনশনে পড়ে গেছেন, একটা ফোন আছে, যেহেতু আপনি টেনশনের কথা বললেন, একজন দর্শকের সঙ্গে কথা বলে আসি। দর্শক, কে আছেন ফোনে? আপনাকে স্বাগত জানাচ্ছি। হ্যালো, আমি রনি, নিউ মার্কেট থেকে বলছি। জি দর্শক, শুনছি আপনাকে। আমার মুখে কালো কালো দাগ, ব্রণ শুকিয়ে কালো হয়ে গেছে আর কি, এগুলোর সমস্যা কিভাবে দূর করতে পারি? আমরা মনে একটু শব্দটা কম পাচ্ছি, আশা করি তারপর আমরা আপনার কথা বুঝতে পেরেছি। আপনার মুখে কালো কালো দাগ এবং সেগুলো আপনি কি করতে পারেন? আপনার বয়স কত? বয়স
এখন 19। 19 বয়স খুব বেশি না স্যার, 19 মাত্র বছর। 19। এই বয়সে স্যার মুখে কালো কালো দাগ হচ্ছে, ব্রণ থাকে মাঝে মুখে এই বছর কালো দাগ হওয়ার অনেক কারণ থাকতে পারে, যেমন সাধারণ মানুষ যেটাকে ম্যাস্তা বলে, এটা এই কম বয়সে হতে পারে, মেয়েদের ছেলেদের সবারই হয়, এইসব জায়গায় দাগ হয়, ম্যাস্তার দাগ বলে যেটাকে, এটা আমরা বলি মিলাজমা বলি আমরা সাধারণত, কোলোজমা বলে। এটা অল্প বয়সের মেয়েদের হয়, যখন প্রেগনেন্সিতে হয়, তারপরে যারা একটু ওরাল পিল নেয় তাদের হয়, এটা একটা কারণ হতে পারে, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো বেশিরভাগ ক্ষেত্রে অল্প বয়সে এরকম 19-20 বছরের ছেলে মেয়েদের ওই যে ব্রণ যাদের থাকে মুখে, ব্রণ চলে গেলে স্কারিং হয়, দাগ হয়ে যায় মুখে, এটা একটা কারণ হতে পারে। তারপরে যারা খুব বেশি সান এক্সপোজ হয়, রোদে বেশি ঘোরাফেরা করে, সানলাইট এক্সপোজারের জন্য ওই স্কিন ট্যানিং হয়, মানে চামড়া কালো হয়ে যায়, তখন এটা হতে পারে। এগুলো অনেকগুলো কারণ আছে। আমার মনে হয় যে ভালো স্কিন স্পেশালিস্টের জন্য হ্যাঁ দেখানো উচিত, এবং সানলাইট এফেক্ট। সবচেয়ে বড় কথা হলো যে কারণটা কি সেটা জানতে হবে। যদি মেলাজমা হয়, যেটাকে বলে মেস্তা বলে, সেটা কেন হচ্ছে, তার লিভারের কোনো প্রবলেম আছে নাকি হরমোনের কোনো প্রবলেম আছে, অন্য কোনো প্রবলেম আছে। যদি কারণ খুঁজে পাওয়া যায় তাহলে ভালো, তখন আমরা লোকাল কিছু মেডিকেশনও দিই, মানে মুখটা লাইট করার জন্য, দাগ ওঠানোর জন্য। অর্থাৎ প্রথমে চিকিৎসা হবে কারণে, তারপর কারণ। যদি স্থানীয় তারপর তার যদি ব্রণের জন্য হয়ে থাকে তাহলে ব্রণের চিকিৎসা করলে ব্রণ কমে গেলে কালো দাগ এমনি কমবে। সানলাইট এক্সপোজারের জন্য যদি রোদে যাওয়ার জন্য যে কালো দাগ পড়ে, সেটা রোদে যাওয়া বন্ধ করতে হবে, দরকার হলে একটু মুখে সানস্ক্রিন মাখতে হবে, এই আর কি। এইসব করে আমরা ট্রিটমেন্ট করব, এবং দেখতে হবে যে কী কারণে তার মুখে দাগ হচ্ছে, এই কারণটাকে খুঁজে বের করতে হবে। কারণ খুঁজে বের করতে হবে। একই সঙ্গে আমার কানেও স্যার পুটপুট আওয়াজ আসছে, কারণটা একটাই, একজন দর্শক ফোনে আছেন। দর্শক কে আছেন ফোনে? হ্যালো হ্যালো। জি জানকো, আমি ডাক্তার আশরাফ বলছি। জাকলান ভাই হয়তো আমাকে চিনবেন। হ্যালো। জি জি ডক্টর আশরাফ, প্লিজ বলুন। জি, আমি স্যারের কাছে প্রশ্ন করতে চাচ্ছি। আমার এক কাজিন, ওর বিয়ে হয়েছে 24 বছর, 3 বছর ধরে বিয়ে হয়েছে, কোনো বাচ্চা হয় না। হঠাৎ করে তার মুখে দেখতেছে যে দাড়ি গোপ জমে গেছে। এটার কারণটা আপনি জানতে চাচ্ছেন, এই তো? হ্যাঁ, পিসিওডি আছে তার, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ। কিন্তু এখন কথা হচ্ছে এটা কোনো ট্রিটমেন্ট, মানে ট্রিটমেন্ট অপশন কিছু আছে কিনা, স্যারের কাছে আমার জিজ্ঞাসা। জি ধন্যবাদ। উনি আসলে অনেকটা এগিয়ে গেছেন। পিসিওএস, হ্যাঁ পিছু আছে, পিছু থাকলে তো কিছু প্রবলেম হয়। সাধারণত মেয়েদের পিছু হওয়া একটা কারণ, মানে তার বাচ্চা না হওয়ার পিছনে একটা কারণ। তো পিছু হলে তো কিছু প্রবলেম থাকেই, হরমোনাল ইমব্যালেন্স। মানে আমরা সাধারণ দর্শকদের জন্য বলতে পারি যে হরমোনে কিছু তাছাড়া প্রবলেম। যাদের পিছু হয়, যেসব মেয়েদের দেখা যায় অল্প বয়সে এরকম মেয়েদের, তারা সাধারণত ফেটি হয়, মোটা হয়, এবং এটা কিন্তু একটা কারণ। এই জন্য দেখবেন যে আমরা সবসময় যারা এরকম এটাকে বলে হার্সুটিজম। হার্সুটিজম মানে হলো পিসিউ থাকলে হয় কি, তার মানে অবাঞ্ছিত লোম যেটা। হ্যাঁ হয়, পিসিউ থাকলে তার ওই যে মানে স্টেরয়েডগুলো বেড়ে যায়, মানে ইয়াগুলো মেল সেক্স হরমোন বিশেষ করে বেড়ে যায়। দেখা যায় এইসব ক্ষেত্রে মেয়েদের যেটা হওয়ার কথা নয়, টেস্টোস্টেরন লেভেলটা বেড়ে যায়, এন্ড্রোজেনিক হরমোনগুলো বেড়ে যায়। অ্যাজ এ রেজাল্ট হয় কি, ওই মেল হরমোন বেড়ে যাওয়ার পরে মেল প্যাটার্ন, ওই যে চুল গজানো শুরু হয়, যেটাকে আমরা হার্সুটিজম বলি। এটা হলো একটা কারণ। তো ইন দ্যাট কেস আমরা ওই ট্রিটমেন্টে যাওয়ার আগে আমরা মূলত যেটা করি, তার মিনিস্ট্রেশনটা রেগুলারাইজ করি। এসব ক্ষেত্রে মেয়েদের মিনিস্ট্রেশন রেগুলার থাকে না, পিসিও থাকলে ইউজুয়ালি থাকে না। তো এটা রেগুলার করার চেষ্টা করি, এবং ওজন কমাতে বলি। তাহলে দেখা যায় যে হরমোনটা কিছুটা লেভেল হয়, পিসুর ইয়েটা কমে যায়, সিস্টিস থাকলে সেগুলো অ্যাবজর্ব মানে হয়ে যায়, কমে যায়, তাতে করে পেশেন্ট ইমপ্রুভ করে। প্লাস এখন তো হার্সুটিজমের জন্য যদি সে চিকিৎসা করতে করা যায়, কারণ এখন তো লেজার রিপ্লেশন খুব ভালো, খুবই ভালো বলে যে হার্সুটিজমের জন্য। আগে তো একসময় ছিল না, আগে তো হার্সুটিজমের আমরা খুবই প্রবলেম করতাম। যদি ট্রিটমেন্টে তার ঠিক হওয়ার পরে দেখা যেত চুল থেকে যাচ্ছে দাড়ির মতো, মেয়েদের বিয়ে দেওয়ার প্রবলেম হয়, মেয়েদেরও শেভ করতে হতো হয়। এখন এই সমস্যাটা নাই, এখন আমরা লেজার রিপ্লেশন অনেক ডেভেলপ করছে। এখন সেই লেজার দিয়ে বিভিন্নভাবে লোম পুরোপুরি পার্মানেন্টলি আমরা রিমুভ করতে পারি। অর্থাৎ সেই ক্ষেত্রে যে আগে তার ওজনটা কমানো, হরমোনের ব্যালেন্স নিয়ে আসা, যে পিছুর কানেকশনে যে কমপ্লিকেশনগুলো হচ্ছে সেটা রিমুভ করতে হবে। সেটা হরমোন থেরাপি দিয়ে ওয়েট কমায়া বিভিন্ন সিস্টেম আছে, সেটা আমরা করব। অ্যাট দ্য সেম টাইম তার আমরা যখনই দেখবো যে হরমোন লেভেল হয়ে গেছে, ওয়েটটা কন্ট্রোল হয়ে গেছে, তখনই আমরা এপিলেশন করব লেজারে, করলে ভালো হয়ে যাবে পেশেন্ট। আর বাচ্চা কাচ্চা হচ্ছে না, সেটা তো ওই গাইনোকোলজিক্যাল কমপ্লিকেশনের জন্য হচ্ছে, এবং একই সঙ্গে হরমোনের ইমব্যালেন্সটাও সে তার জন্য একটা অনেকাংশে দেয়। আসলে এটা একটা যৌথভাবে হেল্প হবে। উনি আসলে হয়তোবা তার যে রোগী, তাকে একটু আসার কথা আপনার মাধ্যমে শোনাতে চাচ্ছেন, হয়তোবা তার কথা বিশ্বাস করছে না ডক্টর আশরাফ, এই জন্য চেষ্টা করেছেন স্যার আসলে আপনার হেল্প নিতে। দর্শক আসলে মনের মধ্যে অনেকগুলো প্রশ্ন আছে, কারণ স্কিন হচ্ছে আমাদের দেহের সবচেয়ে বড় অঙ্গ, সমস্যাগুলো তাই অনেক বেশি। আর যেহেতু সৌন্দর্যের একটি প্রথম প্রকাশ ঘটে স্কিনে, তাই এ বিষয়ে আমাদের আগ্রহ বেশি। যাদের আগ্রহ বেশি তাদেরকে আমরা একটু অপেক্ষা রাখতে চাই, কেননা এই মুহূর্তে আমরা নিচ্ছি ছোট্ট একটা বিরতির পর স্কিনের এইসব বিষয় নিয়ে আরও কথা বলতে চাই। সঙ্গে থাকুন দর্শক। বিরতির পর স্বাগত জানাচ্ছি আবারও আজকের মাই হেলথ থেকে, আমি ডাক্তার সাকলাইন রাসেল।
আমরা আজকে কথা বলছি ত্বকের বিভিন্ন সমস্যা নিয়ে। আর এই বিষয়ে কথা বলার জন্য দেশের একজন খ্যাতিমান স্কিন রোগ বিশেষজ্ঞ আমাদের সঙ্গে উপস্থিত আছেন, অধ্যাপক ডাক্তার এম এন হুদা। স্যার, বিরতির আগে আমরা আসলে অনেকগুলো বিষয় জেনেছি। আরেকটি বিষয় এই মুহূর্তে আমার মনে পড়ে গেল, সেটি হচ্ছে যে আমাদের দেশে বিশেষ করে উঠতি বয়সী ছেলেমেয়েদের কমন প্রবলেম হচ্ছে ব্রণ, এবং এটি নিয়ে তাদের আসলে সাফারিংসের শেষ নাই। তারা চর্মরোগ দেখাচ্ছে, কবিরাজের কাছে যাচ্ছে, নানা কাহিনী করছে। কি করা যায়? এটা তো ব্রণটা সাধারণত এটা একটা এজ রিলেটেড প্রবলেম, হরমোনের অ্যান্ড্রোজেনিক হরমোনের বাড়তি হওয়ার জন্য। আমি একটু লেজ লাগিয়ে দিয়েছি উঠতি বয়স। হ্যাঁ, উঠতি বয়স, রাইট। সাধারণত আমাদের দেশে এই বলা হয় এটা টিনেজার্স প্রবলেম, কিন্তু অ্যাকচুয়ালি 10-11 বছর বয়সে হয় না, একটু পরে হয়, 12-13 বা 13-14 বছরের বয়সের দিকে স্টার্ট হয় এটা। ইউজুয়ালি যেগুলো সাধারণ ব্রণ সেগুলো 25-এর মধ্যেই অটোমেটিক্যালি চলে যায়। কিন্তু আরেক ধরনের ব্রণ আছে যেটাকে বলে আমরা পোস্ট অ্যাডোলেসেন্ট একনি। এটা হলো যে দেরিতে শুরু হয়। এটা সাধারণত শুরু হয় আফটার 15 or 20, এবং এটা অনেক বছর 40-42 দেখবেন যে অনেক মহিলা, বিশেষ করে মহিলাদের, পুরুষদেরও হয়, দেখবেন বয়স অনেক হয়ে গেছে 50-55, তারপরে মুখে ব্রণ আছে। এটা হলো বয়সকালের ব্রণ, মানে পোস্ট অ্যাডোলেসেন্ট একনি। তো ব্রণ যেটাই হোক, এটার মূল কারণ হলো অয়েলিনেস। আমাদের যে শরীরের উপরের অংশে যে লোমকূপের গোড়ায় কিছু গ্রন্থি আছে, এটাকে বলে সিবেসিয়াস গ্ল্যান্ড। তো এই উপরের রিজনে যে সিবেসিয়াস গ্ল্যান্ডগুলো, এগুলো যখন অ্যাক্টিভ হয়ে যায় এই হরমোনজনিত কারণে, বিশেষ অ্যান্ড্রোজেনিক হরমোন যেটা, এটাকে আমরা বলতে পারেন যে সেক্স হরমোন, এটার যখন বাড়তি হয়ে যায় তখন এই সিবেসিয়াস গ্ল্যান্ডটা হাইপার অ্যাক্টিভ হয়ে যায়, মানে কার্যকরিতা বেড়ে যায়। তখন এগুলো থেকে যে সিক্রেশনটা বের হয়, এটা ওয়েলি সিক্রেশন, তৈলাক্ত, এটা লোমকূপের গোড়া দিয়ে বাইরে বের হয়ে আসে। কিন্তু কিছু কিছু সময় হয় কি, যে লোমকূপগুলো আছে এটা ব্লক হয়ে যায়, যে কোনো কারণে ব্লক হয়ে যায়। সেটা অনেকে মেকআপ বেশি ইউজ করে, অনেকে মানে ঠিকমতো মুখ ধোয় না, এই যে এটা হতে পারে। আর অনেকের হয় কি, যে যতই মেকআপ না লাগাওক, মুখ যতই ধোক, এতই বেশি হাইপার অ্যাক্টিভ থাকে সিবেসিয়াস গ্ল্যান্ড, যে কিছু কিছু ব্লক হয়ে যায়, তখন এগুলোতে ব্রণ তৈরি হয়, বিশেষ করে ফেসে বেশি হয়। আর সিবেসিয়াস গ্ল্যান্ড মাথায় অনেক আছে, কিন্তু মাথায় না হওয়ার কারণ হলো মাথায় লোম আছে, তো লোম থাকার ফলে হয় কি, ওই যে বের হয়ে আসে, লোমের গোড়া দিয়ে সিক্রেশনটা বের হয়ে আসে। কিন্তু ফেসে অনেক সময় হয় কি, বের হতে পারে না। বিশেষ করে মেয়েদের তো দাড়ি থাকে না, ওদের বেশি হয়। আর পুরুষ মানুষের হতে পারে, তবে পুরুষ মানুষের বিয়ার্ডেড রিজনে কম হয়, কারণ এখানে দাড়ি থাকার জন্য বের হয়ে আসে, এই জায়গাগুলোতে বেশি হয়। এনিওয়ে, তো এটা তো অয়েলিনেস বাড়ার জন্য হয়। আমরা দেখেছি যে যাদের শরীর উপরের অংশটা অয়েলি বেশি, মানে সিবেসিয়াস গ্ল্যান্ডগুলো বেশি অ্যাক্টিভ, মানে তৈল গ্রন্থিগুলো বেশি অ্যাক্টিভ, তাদেরই শুধু ব্রণ হয়। তো এটার নিরাময়ের উপায়, যাদের ধর্মগ্রন্থি বেশি, তাদের ব্রণ বেশি হয়, তাদেরকে কি আমরা একটা সুসংবাদ দিতে পারি কিনা, যে তাদের বয়স দেরিতে বয়স্ক ভাবটা আসে, এরকম কোনো বিষয় আছে কিনা, যাদের ঘাম ভালো হয়? না, এটা তো বার্ধক্যের ছাপ কম পড়ে। হ্যাঁ, অয়েলি স্কিন একটা সুবিধা হলো, অয়েলি স্কিন সহজে চেপিং হয় না, মানে দাগগুলো ওই বয়সজনিত, হ্যাঁ, মানে রিঙ্কলিংগুলো কম হয়। আর যাদের চামড়া ড্রাই, তাদের সহজে রিঙ্কলিং হয়ে যায় এবং বলি রেখা। একটা আমরা সুখবর দিয়ে একজন দর্শকের সঙ্গে কথা বলি, অর্থাৎ যাদের ঘাম বেশি হচ্ছে মুখে, তাদের কিন্তু ব্রণের সমস্যা বেশি। স্যার একটা আশার কথা শুনিয়েছেন, তার বার্ধক্যে দ্রুত চলে যাওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ তাদের সাধারণত বলি রেখা দেখা যায় না। কে আছেন ফোনে? স্বাগত জানাতে চাই। হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক কোথা থেকে বলছেন? আমি লক্ষ্মীপুর থেকে বলছিলাম। আমি মোস্তাক আহমেদ। জি। আমার প্রবলেম কি হচ্ছে, আসলে আমি আমার স্কিনে খুব একটা চুলকায়, বুঝছেন, চুলকানোর পরে ফুলে যায়। তো ফোলার পরে একটু তখন একটু বেশি চুলকায় আর কি। আমি যদি কোনো কিছু লিফট করি, সেক্ষেত্রেও ওই মুহূর্তে তেমন কিছু ফিল হয় না। রেখে দেওয়ার পরে বা ওটা লিফট থেকে মানে লিফট করা বা কোনো কিছু তুলেছিলাম, ওই জায়গাটা ফুলে ওঠে, পরে ওটা ফুলে যায়, ফুলে চুলকায় খুব। জি, ধন্যবাদ মুস্তাক। আসলে আমরা আপনার পয়েন্টটা পেয়েছি মুস্তাক আহমেদ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। স্যার, একটা বিষয় খেয়াল করেছেন কিনা, 3টা ফোন এসেছে, আমাদের টার্গেট ছিল যে আমরা 4টা ফোনে বেশি নিব না, 3টা ফোনে কিন্তু ছেলেদের এসেছে। তো ছেলেরা কি ইদানিং বেশি সচেতন হয়ে গেল কিনা? না, সেটা না, হয়তো ইনসিডেন্টালি ছেলেরা বেশি করতে, মেয়েরা খুব সচেতন। মুস্তাকের প্রবলেম হচ্ছে উনি মানে সামান্যতেই ওনার স্কিন ফুলে যায়। এটাকে বলে আর্টিকেরিয়া, এটা এক ধরনের অ্যালার্জিক কন্ডিশন, এটা প্রেসার আর্টিকেরিয়া বলে, মানে চাপ পড়লে, কোনো কিছু তুললে বা হাতে কিছু লাগলে, ব্যাগ যেমন ঘাড়ের দিক দিয়ে আর্টিকেরিয়া হয়ে যাচ্ছে, অনেকের টাইট করে মাথার ক্লিপ বাঁধলো মাথা আর্টিকেরিয়া হয়ে যাচ্ছে, এসব আর কি। বেল্ট পরলে আর্টিকেরিয়া হয়, এসব আর কি। এটা একটা প্রেসার ইফেক্টের আর্টিকেরিয়া। এটার কারণ বোঝা খুব মুশকিল। তো এটা একটা
অ্যালার্জিক কন্ডিশন, এটা অ্যালার্জি, এবং ওই যেখানে প্রেশার পড়ে ওখানে ফুলে যায়। তো এটা একটু ডিফিকাল্টি, তবে কিছু নিয়মকানুন মেনে চললে, যেমন যেসব কারণ আর্টিকেলের যেসব কারণে হয়, সেটা যে কোনো কারণে, প্রেশার আর্টিকেলে হোক বা অন্য কোনো আবহাওয়াজনিত কারণে হোক, সিনথেটিক কাপড়ের কন্ট্যাক্ট আর্টিকে হতে পারে, তারপরে কোনো ইমিটেশন রাবার প্লাস্টিকের জিনিসের কন্ট্যাক্ট আর্টিকে হতে পারে, এগুলো অনেকগুলো কারণ হতে পারে। তো আর্টিকেলের মূল যেটা কারণ সেটা তো অনেকগুলো, তার মধ্যে সবগুলো কারণ রিমুভ করা খুব মুশকিল। এখন একটা লোক ব্যাগ হাতে নিতেই হবে তাকে, তো ওইটা তো আর বন্ধ করা যাবে না। তখন আমরা করি কি, তার অ্যাজ এ হোল তার অ্যালার্জিক কন্ডিশনটা কমানোর চেষ্টা করি। অ্যালার্জিক কন্ডিশন কমানোর জন্য তাকে কিছু নিয়ম বলে দিই, যেমন আর্টিকেলের ড্রাইনেসে বাড়ে, তো যাতে চামড়া ড্রাই না হয়ে যায় সেজন্য আমরা তাকে ডিটারজেন্টগুলো অ্যাভয়েড করতে বলি, সাবান, ডেটল, স্যাভলন। তারপরে একটু অয়েলি রাখতে বলি, ড্রাই স্কিনে হয় তৈলাক্ত রাখতে বলি। খাওয়া দাওয়া কন্ট্রোল করতে বলি, কিছু কিছু খাবার থেকে অ্যালার্জি টেন্ডেন্সি হতে পারে, সেটা কন্ট্রোল করতে বলি। তারপরে পেশেন্টকে জিজ্ঞাসা করি যে এছাড়া আর কোনো কারণে তার চুলকায় কিনা শরীরে, কারণ একটা সময় একটা লিঙ্ক আছে। মানে প্রথম কারণ হচ্ছে তাকে চেষ্টা করতে হবে কারণটা দূর করা। তখন পেশেন্ট হয়তো বলবে যে এরকম আমার এই জিনিস খেলে হয়, তাহলে এটা খাবেন না। আপনার কি সিনথেটিক কাপড় পরলে এটা হয় চুলকায় শরীরে, বলে যে হ্যাঁ তাহলে এটা পরবেন না। এগুলো কারণ রিমুভ করলে এটাও কিছুটা রিলিফ হবে। স্যার, এই মুহূর্তে শিশুদের গরমের কারণে দেখা যায় যে ত্বকে ছোট ছোট ফোড়া হয়, মাথায় ফোড়া হয়, কেউ কেউ বলেন যে সামার বয়েল। আপনারা আসলে এই ক্ষেত্রে কি উপদেশ দিতে? আসলে সামার বলতে তো কোনো কথা নেই। আসলে গ্রীষ্মকালে যখন গরম হয়, ঘাম হয়, তখন বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে এটা বেশি হয়। বাচ্চাদের ক্ষেত্রে ওই এক ধরনের ব্যাকটেরিয়া আছে, স্টেফাইলোককাস, স্ট্রেপ্টোককাস, দুটোই। তো এই দুই ধরনের ব্যাকটেরিয়া বাচ্চাদের খুব সহজেই জন্ম নেয়। ঘাম হলে হয় কি যে ছোট বাচ্চাদের বিশেষ করে এইসব এলাকায়, বড়দেরও হয় অনেক সময়, বিশেষ করে যাদের শরীর ইমিউনিটি কম, বিশেষ করে ডায়াবেটিক পেশেন্ট যারা একটু বয়স্ক, তাদেরও কিন্তু হয়। বাচ্চাদের একটু বেশি হয়, কারণ বাচ্চারা ওই ঘাম নিজেরা তো নিজের যত্ন নিতে পারে না বাচ্চারা। মায়েরা যত কিছুই করুক, তারপরে একটু ওই যে লালা লেগে থাকে, এটা ওটা লেগে থাকে, ঘাম লেগে থাকে, এখান থেকে ব্যাকটেরিয়া গ্রো করে। এবং বাচ্চাদের চামড়া খুব নরম থাকে, তো বাচ্চাদের চামড়া কিন্তু বড়দের তুলনায় অনেক ডেলিকেট, ন্যাচারালি খুব সহজেই ফোসকা হয়, ঘা হয়ে যায়। তো হয় কি, এই যে গরমের দিনে যেটাকে বলে সামার বয়েল, সেটা অ্যাকচুয়ালি কথাটা সামার বয়েল বলতে কোনো কথা নেই, গ্রীষ্মকালে হয়, এটা অন্য সময় হতে পারে, গরমে হয়, ঘাম জমলে হয়। বাচ্চাদের এই ফেসের এই জন্য বেশি হয়, মাথা হয় অনেক সময়। অনেক সময় দেখবেন যে মায়েরা বাবারা চুল কেটে নিয়ে আসে যে বাবার হচ্ছে। তো চুল কাটাটা কিন্তু ওয়াইজ ডিসিশন না। চুল কাটলে আরও প্রবলেম বাড়ে, কারণ চুল কাটলে ওই খালি হয়ে গেলে আরও ইরিটেশন হয়। অনেক সময় ব্লেডের লেগেও কিন্তু এটা বেড়ে যায়। এই জন্য আমরা মাথায় হলে চুল কাটতে নিষেধ করি। বরং মাথায় হলে সেটা ট্রিটমেন্ট আছে, ওয়াশ করার কিছু জিনিস আছে, যেমন আমরা একটু লেস ইরিটেটিং জিনিস, যেটার মধ্যে ক্ষার কম অ্যালকালি জাতীয় শ্যাম্পু। অর্থাৎ সোজা কথা, তিনি একজন স্কিন ডাক্তারের কাছে গেলে ভালো, এবং কিছু নিয়ম মানতে হবে। তবে এটা অ্যান্টিবায়োটিক দিতে হবে কিছু, এবং লোকাল অ্যাপ্লিকেশন দিই আমরা। লোকাল অ্যান্টিবায়োটিকও খাওয়া যায়, মুখে অ্যান্টিবায়োটিক সিরাপ খাওয়াতে হয়, বাচ্চাকে পরিষ্কার রাখতে হয় যাতে ঘাম না জমে, সেটা খেয়াল রাখতে হয়। আমরা একটু মেয়েদের দিকে একটু যেতে চাই, যে মধ্যবয়সী শিশু থেকে আমরা একটু মধ্যবয়সী মেয়েরা দেখা যায় দেখা যায় যে 13, 14, 15, 16 বছরের চুল দেখে খুব আফসোস করেন, আরে কি চুল ছিল আমার, কোথায় গেল, তারা আশ্চর্য হয়ে যান। চুল পড়া প্রতিরোধে মেয়েদের কি? চুল পড়ার বহুবিধ কারণ আছে। চুল পড়ার বহুবিধ কারণের মধ্যে একটা কারণ হচ্ছে যে ইদানিং দেখা যায় যে বেশি চুল পড়ার নিয়ে আসতেছে মেয়েরা। এর কারণ হতে পারে যে মেয়েরা ইদানিং কিছু কসমেটিকে মানে অভ্যস্ত হয়ে গেছে, যেটা আমাদের দেশে ছিল না। আমাদের দেশের মেয়েরা আগে তেল মাখতো মাথায়, যেটা পৃথিবীর সভ্য দেশের কেউ তেল মাথায় দেয় না, এই দেশের মেয়েরা দেয়। তো তেল তো আর খারাপ জিনিস, তেল তরকারিতে রান্না করে খাওয়ার জিনিস। তো এখন এই যে তেলের সঙ্গে কিছু এটা ওটা মিশায় বিক্রি করার জন্য, কিছু সেন্ট পারফিউম মিশায়, এটা ওটা মিশায়, এই কেমিক্যালস রিয়াকশন, এটা কিন্তু একটা কারণ। তারপরে ভেজাল শ্যাম্পু, অর্থাৎ সুগন্ধি তেল না ব্যবহার করে ভালো। হ্যাঁ, সুগন্ধি তেল এটা ডেঞ্জারাস। তেল নারকেলের গন্ধ থাকুক, অন্য গন্ধ না থাকে। হ্যাঁ, এই তেল দেওয়ার যে অভ্যাস, এটা কিন্তু এই সাবকন্টিনেন্ট এরিয়াতে আছে, ওয়েস্ট বেঙ্গল, আসাম, মেঘালয়, বাংলাদেশ। এটা মেসেজ হয়, বাট একদিক থেকে খারাপও না। এটা তো তেল তো তরকারিতে রান্না করে খাওয়া যায়, এটা খারাপ জিনিস নয়। তবে ইম্পর্টেন্ট হলো যাদের চামড়া তৈলাক্ত, বিশেষ করে যাদের ব্রণ আছে বা সিবুরিক ডার্মাটাইটিস আছে, অয়েলি স্কিন, তারা যদি তেল লাগায় তাহলে কিন্তু বিপদ। ওদের ব্রণ ঘন কালো করে না, মিথ্যা কথা এগুলো। চুলে তেলের কোনো উপকারিতা আছে এরকম কোনো তথ্য প্রমাণ মেডিকেল সায়েন্স যদি এখন পর্যন্ত আবিষ্কার হয়নি। টিভিতে যেগুলো দেখেন না, রং কালো করে, ঘন করে, চুল গজাতে সাহায্য করে, তেলের মধ্যে চুলের ভিটামিন আছে, এগুলো মিথ্যা কথা। এরকম কোনো ডকুমেন্ট কেউ দেখে আগ্রহ বাড়ায় এগুলো মানে সস্তা খুশকিকে আমন্ত্রণ করতেই পারে। হ্যাঁ, এগুলো মিথ্যা কথা, এটা বলে যুগ যুগ ধরে ব্যবসা চলতেছে। এবং এই ব্যবসা কিন্তু এই এলাকাতে, এই সাবকন্টিনেন্টে আছে, বিদেশের কোথাও নাই। ত্বক ভালো চাই স্যার, ফর্সা হোক কালো হোক ভালো চাই। আমার কাছে 15 সেকেন্ড সময় আছে, একটু উপদেশ দেন। আচ্ছা, অ্যাকচুয়ালি হচ্ছে কি, ত্বক ভালো তো রাখতেই হবে, কারণ ত্বকটা হলো আমাদের শরীরের লার্জেস্ট অর্গান। এবং আপনি কার্ডিওলজিস্ট হোক, নেফ্রোলজিস্ট হোক, ইউরোলজিস্ট হোক, যাই হোক, সবই তো চামড়া দিয়ে আবরণ করা। আমাদের শরীরটা পুরোটাই, যত সিস্টেম আছে আমাদের, লাংস, হার্ট, সবই তো চামড়ার নিচে। কাজে আপনার যদি চামড়া ভালো না থাকে তাহলে সবটাই ডিস্টার্ব। কাজে চামড়া আগে ভালো রাখতে হবে। মানুষ সৌন্দর্য প্রিয়, সবাই সুন্দর থাকতে চায়,
কাজে সুন্দর থাকতে গেলে আগে ত্বকের পরিচর্যা করতে হবে। দুই একটা টিপসের তো টিপসের মধ্যে যেমন ত্বক ভালো রাখার প্রাইমারি উপায় হলো যে প্রচুর পরিমাণে পানি, শাকসবজি, ফলমূল খেতে হবে। লাগাতে হবে না? না, খেতে হবে। কলা টলা লাগাইতে তৈলাক্ত স্যার। চুবেযুক্ত খাবার অ্যাভয়েড করতে হবে, এই সস্তা কসমেটিক্স অ্যাভয়েড করতে হবে, রোদে কম যেতে হবে। আচ্ছা, রাস্তায় যারা কোম্পানি থাকে বিভিন্ন মলম নিয়ে বিক্রি করে, সেগুলো? বিক্রি করে এগুলো লাগলে তো সর্বনাশ, এই জন্য তো সব চর্মরোগের রোগী বেড়ে গেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে দর্শক, যে এই বিষয়ে আপনার ত্বককে যদি সুন্দর রাখতে চান এবং ত্বকের অভ্যন্তরে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সবগুলোকে যদি সুন্দর রাখতে চান, তাহলে আপনাকে সচেতন হতে হবে। আর সচেতন করার গ্যারান্টি দেয় মাই হেলথ মাই টিভি থেকে, কেননা এই সমস্ত অনুষ্ঠানে উপস্থিত থাকেন প্রফেসর এম এন হুদার মতো দেশ বিখ্যাত চিকিৎসকরা, যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। প্রত্যেকে ধন্যবাদ জানাই। একই সঙ্গে স্যার, আপনি আপনার ব্যস্ততা সময়ের মধ্যে আমাদের এখানে এসে সময় দিয়েছেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ, আমার দর্শকদেরও আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং দর্শক, আমরা স্বল্প সময় চেষ্টা করেছি আজকে স্কিনের নানা সমস্যাগুলো নিয়ে আপনাদেরকে একটু সচেতন করে তোলার। আমরা আশা করি যে পরবর্তী অনুষ্ঠানের মাধ্যমে আরও বেশি তথ্য সাহায্য দিয়ে আপনাদেরকে স্বাস্থ্য সচেতন করে সুস্থ দেহ, সুস্থ মন নিয়ে যাতে বেঁচে থাকতে পারেন, সে বিষয়ে আমাদের জৈকান্তিক চেষ্টা সেটা অব্যাহত থাকবে। যারা ফোন করেছেন, ফোন করবার চেষ্টা করেছেন, প্রত্যেক ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।